আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ধারাবাহিক কবিতার ক্লাসে আজকে আমাদের কবিতাটি থাকছে বিদ্রোহী কবিতাটি। আমরা আমাদের বইয়ে যে বিদ্রোহী কবিতাটি রয়েছে, এই বিদ্রোহী কবিতাটির ব্যাখ্যাসহ এবং মূল ভাব এবং ব্যাখ্যাসহ আজকের কবিতাটি সমাধান করব। বিদ্রোহী যেটা লিখেছেন কাজী নজরুল ইসলাম, এই কবিতাটির মূল ভাব আমরা শুরুতেই জেনে নিব। বিদ্রোহী কবিতার মূল ভাব। কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, যেটা লেখা হয়েছিল ১৯২২ খ্রিস্টাব্দ থেকে এটা সংকলিত করা হয়েছে। অর্থাৎ অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে এই বিদ্রোহী কবিতাটি নেওয়া হয়েছে। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা অর্থাৎ ২ নম্বর কবিতাটি ছিল এই বিদ্রোহী কবিতা। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি আসলে এক ধরনের আত্মপ্রকাশ, যেখানে কবিতার বিদ্রোহী সত্তাকে গর্বের সঙ্গে তুলে ধরেন। এখানে তিনি জানান তিনি কোনো নিয়ম শৃঙ্খলা বা বিধিনিষেধ মানতে রাজি নন, বরং তিনি নিজেকে ধ্বংসের শক্তি হিসাবে দেখেন। কবি বলেছেন, পৃথিবীতে যত অশান্তি ও বিপর্যয় আছে তিনি তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। তার বিদ্রোহ কেবল নিজের জন্য নয়, বরং সব ধরনের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে। কবি শাসকদের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানাচ্ছেন এবং অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তার এই সংগ্রাম। তিনি বলেন, বিদ্রোহী হওয়া মানে নিজেকে রক্ষা করা নয়, বরং তা মানবতার জন্য সব অত্যাচারিত মানুষের পক্ষে কথা বলা। কবির ভাষায়, যতদিন শোষিত মানুষের কান্না থামবে না, ততদিন তিনি শান্তি পাবেন না। নজরুল বিভিন্ন ধর্ম, পুরাণ ও ইতিহাসের চিত্র তুলে ধরেন, বোঝান যে বিদ্রোহী একটি স্বাভাবিক প্রবৃত্তি। তিনি নতুন একটি পৃথিবী গড়তে চান, যেখানে শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধের জয় হবে। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের স্বাধীনতা, মানবিক মর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে এক অবিচল সংগ্রামের বার্তা বহন করে। এটি একটি শক্তিশালী কণ্ঠস্বর, যা আমাদের মনে করে দেয় যে বিদ্রোহের মাধ্যমে আমরা এক নতুন দিগন্তের সন্ধান পেতে পারি। শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের কবিতাটির যে মূল ভাবটির লাইন বাই লাইন ব্যাখ্যাসহ আমরা জেনে নিব। কাজী নজরুল ইসলাম তিনি শক্তিশালী এবং চিত্তাকর্ষক ভাষায় এই বিদ্রোহী সত্তার কথা বলেছেন। নিচে বিদ্রোহী কবিতাটির প্রতিটি লাইনের ব্যাখ্যা দেওয়া হলো। এখানে প্রথম স্তাবকে তিনি বলেছেন, বলবীর, বল উন্নত মমশির। কবি শুরুতেই তার আত্মবিশ্বাস ও গর্বের সাথে আত্মপ্রকাশ করেন। তিনি এই চিৎকার করে বলেছেন, আমি বীর, যা তার শক্তি ও সাহসকে তুলে ধরে। শির নিহারি আমারই নত শির, ওই শিখরি হিমদ্রির। তিনি বলেন, তার মাথা সবসময় উঁচু, অন্যদের নিচু মাথার প্রতীক হিসাবে উল্লেখ করেন। শিখর হিমাদ্রির দিকে নতশির হচ্ছে, যেখানে অন্যরা আত্মসমর্পণ করছে। আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস। কবি নিজেকে শক্তিশালী, অবিনাশী এবং নির্মম হিসাবে প্রকাশ করেছেন। চিরদুর্দম শব্দটি দিয়ে তিনি তার অটল বোঝাচ্ছেন। আমি মহাপ্রলয়ের, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। এখানে তিনি নিজেকে প্রকৃতির ধ্বংসাত্মক শক্তির সাথে তুলনা করেছেন। যেমন মহাপ্রলয় ও সাইক্লোন, নটরাজ বলতে তিনি সৃষ্টি ও ধ্বংসের শক্তির কথা বলেছেন। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। কবি বলেছেন, তিনি ভয় ও অভিশাপের প্রতীক। তিনি ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে ভয় প্রদর্শন করেছেন। আমি দুর্বল, আমি ভেঙে করি সব চুরমার। তিনি দুর্বল অর্থাৎ অপ্রতিরোধ্য, যিনি সব কিছু ভেঙে ফেলতে পারেন। এখানে দ্বিতীয় স্তাবক, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। কবি বলেছেন, তিনি নিয়ম ও শৃঙ্খল মানেন না, বরং সেগুলোকে ভেঙে ফেলতে চান। আমি মানি না কোনো আইন। এখানে তিনি আরও স্পষ্টভাবে বলেছেন, তিনি কোনো আইন মানছেন না। আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। কবি নিজেকে শক্তিশালী অস্ত্র হিসেবে উপস্থাপন করেছেন, যিনি প্রতিকূলতা উপেক্ষা করে এগিয়ে চলেন। আমি ধৈর্যটি, আমি এলোকেশ, ঝড়ো অকাল বৈশাখীর। তিনি প্রাকৃতিক শক্তির প্রতিনিধি হিসাবে নিজেকে তুলে ধরেছেন। আমি বিদ্রোহী সুত বিশ্ব বিমাধের।
বিধাত্রীর। কবিতার বিদ্রোহী সত্যার ঘোষণা করেন, বোঝাচ্ছেন যে তিনি বিশ্ব সৃষ্টির বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। এখানে তীত স্থাবকে বলা হয়েছে বলবীর, চির উন্নত মমশির। এখানে তিনি আবার তার আত্মবিশ্বাস ও গর্ব পূর্ণ ব্যক্ত করেছেন। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নি নিশা নিঃশ্বাসান। তিনি জীবনের সমস্ত দিক এবং সৃষ্টির প্রতি সমানভাবে গুরুত্ব দিচ্ছেন। আমি ইন্দ্রাণী, সুতো হাতে চাঁদে ভালো সূর্য। এখানে তিনি উচ্চমানের শক্তি ও প্রতীকগুলোকে একত্রিত করেছেন, যেমন সূর্য এবং চাঁদ। মম এক হাতে বাঁকা বাঁশেরই, আর এক হাতে রণতূর্য। কবি শান্তির প্রতীক বাঁশির সাথে যুদ্ধের প্রতীক তুর্যকে মিলিত করেছেন। এখানে চতুর্থ স্তম্ভকে বলা হচ্ছে আমি বেদুইন, আমি চেঙ্গিস। এখানে তিনি বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটকে তুলে ধরেছেন, যে সমস্ত নায়ক ও বিদ্রোহীরা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমি আপনার কাছে করি না কাহার কুর্নিশ। তিনি বলেছেন কাউকেই তিনি মাথা নত করাবেন না। পঞ্চম স্তাবকে বলা হচ্ছে আমি বর্জ্য, আমি ঈশান, বিষাণের হুঙ্কার, আমি ইসরাফিলের সিংহায় মহাহুঙ্কার। কবি স্বশক্তি ও শক্তি প্রদানের জন্য নানা ধর্মীয় ও পৌরাণিকের প্রতীকে ব্যবহার করেছেন। আমি পিনাক, পানির ডমরু, ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। এখানে তিনি পৌরাণিক অস্ত্রের সাথে নিজেকে তুলনা করেছেন, যা তার শক্তি ও প্রতিশ্রুতিকে দৃঢ় করে। ষষ্ঠ স্তাবকে তিনি বলেছেন আমি খ্যাপা, দুর্বাসা, বিশ্বমিত্র শিষ্য। তিনি এখানেও নিজেকে বিদ্রোহী সত্তাকে প্রমাণ করেছেন, যিনি আবেগের তীব্রতায় আচ্ছন্ন। আমি দাবানল, দাহন করিব বিশ্ব। তিনি বলেন তার বিদ্রোহ এমনই যা সমস্ত পৃথিবীকে দাহিত করতে পারে। বিদ্রোহী কবিতার লাইনের ব্যাখ্যার সপ্তম স্তাবক আমি উন্নত মম উদাসীর। কবি এখানে মানবিক আবেগ ও চেতনার কথা বলেছেন। আমি বিধাতার বুকে করুণধন শ্বাস, হা হুতাশ, আমি হুতাশীর। এখানে তিনি দুর্বল মানুষের বেদনা ও কষ্ট প্রকাশ করেছেন। অষ্টম স্তাবকে তিনি বলছেন আমি বঞ্চিত ব্যথা, পথবাসী চির গৃহহারা যত পথিকের। কবি তাদের কথা বলেছেন যারা সমাজে অবহেলিত, তাদের কষ্ট এবং বঞ্চনা তুলে ধরেছেন। আমি অমানবিতের মরম বেদনা, বিষ জ্বালা পীড় লাঞ্ছিত বুকে গতিফের। এখানে তিনি অবমাননাকর মুখে থাকা মানুষের ভেতরে যন্ত্রণা ও দহন প্রকাশ করেছেন। এই কবিতাটির নবম স্তাবকে বলা হচ্ছে আমি উত্তর বায়ুমলয়, অনিল উদাস পূরবী হাওয়া। কবি আবার শক্তি ও পরিবর্তনের প্রতীক হিসাবে নিজেকে তুলে ধরেছেন। আমি প্রতীক, কবির গভীর রাগিনী, বেনুবিনা গান গাওয়া। তিনি কবি ও সুরকার হিসাবে নিজেকে পরিচিত করাচ্ছেন। এই কবিতাটির দশম স্তবকে বলা হয়েছে আমি আকুল, নিদাক, তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি। এখানে তিনি নিজেকে বিভিন্ন আবহাওয়া ও পরিস্থিতির সাথে নিজেকে সংযুক্ত করেছেন। আমি মরু নির্ঝর, ঝড়, আমি শ্যামলিমা, ছায়াছবি। কবি জীবনের প্রক্রিয়া বিচিত্র রূপগুলোকে তুলে ধরেছেন। এই কবিতাটির একাদশ স্তম্ভকে বলা হয়েছে আমি অফিয়াসের বাঁশরি। তিনি কবি হিসেবে নিজেকে দ্যুতিময় হিসেবে উপস্থাপন করেছেন। মহাসিন্ধু, উতলা, ঘুম ঘুম ঘুম। তিনি এখানে সামগ্রিক প্রাকৃতিকের সঙ্গে নিজেকে জড়িয়ে ধরেছেন। দ্বাদশ স্তাবকে বলছে আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশের ছাপিয়ে। তিনি শক্তি ও ধ্বংসের প্রতীক হয়ে ওঠেন। ভয় সপ্ত নরক, হাবিয়া দোজখ, নিভে নিভে যাক কাঁপিয়া। কবি বলেছেন যখন তিনি বিদ্রোহী ওঠেন তখন পৃথিবী কাঁপে। ১৩তম অর্থাৎ ত্রয়োদশ স্তাবকে তিনি বলেছেন আমি বিদ্রোহী, বাহি নিখিল অখিল ব্যাপিয়া। এখানে তিনি বলেন তার বিদ্রোহের শক্তি সর্বত্র ছড়িয়ে পড়ে। চতুর্দশ স্তাবকে তিনি বলেন আমি পরশুরামের কঠোর কুঠার। এখানে তিনি কঠোরতা এবং শৃঙ্খলার কথা বলেছেন। পঞ্চদশ স্তাবকে তিনি বলেছেন মহাবিদ্রোহী রণক্লান্ত আমি। তিনি বলেন যতক্ষণ পর্যন্ত অত্যাচারীরা থাকবে ততক্ষণ আমি ক্লান্ত হব না। ১৬তম স্তাবকে তিনি বলেন আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রল আকাশে বাতাসে ধ্বনিবে না। কবি তার শান্তের দিনটির স্বপ্ন দেখেছেন যখন অত্যাচার বন্ধ হবে। এই কবিতাটির শেষ স্তাবকে বলা হয়েছে আমি চিরবিদ্রোহী বীর,
বিশ্ব ছড়ায়া উঠিয়াছে একা চির উন্নত মমশির। কবি আবারও নিজের বিদ্রোহী সত্তার ঘোষণা করেছেন, বোঝাচ্ছেন যে তিনি চিরকাল বিদ্রোহী থেকেই যাবেন। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের বিদ্রোহী কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা সহ এই কবিতাটির মূল ভাব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।